তো এই প্র্যাকটিস সেটের আমরা রিজনিংয়ের প্রশ্নগুলো কিন্তু আজকে সমাধান করবো না। আজকে আমরা এই 16 দাগের থেকে প্রশ্নের সমাধান করবো। রিজনিংয়ের প্র্যাকটিস সেটগুলো রিজনিংগুলো আগামী কালকের ক্লাসে দেখবো। আজকের ক্লাসে আমরা দেখবো 16 দাগের এই প্রশ্ন থেকে। তো 16 দাগের যে প্রশ্নটা আছে, নদীর চেয়ে সমুদ্রে সাঁতার কাটা সহজ কেন? সমুদ্রের জল লবণাক্ত হয়ে থাকে, সমুদ্রের জল গভীর হয়ে থাকে, সমুদ্রের জল ভারী হয়ে থাকে, সমুদ্রের জল হালকা হয়ে থাকে। তো এই চারটি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো আপনাদের প্রথমে বলে রাখি, নদীর চেয়ে কিন্তু সমুদ্র জলে সাঁতার কাটা সবচেয়ে বেশি সহজ। কেন সহজ? কারণ সমুদ্রের জলে লবণ থাকে। এর ফলে কি হয়? এর ফলে জলের ঘনত্ব বেশি হয়ে যায়, ফলে প্লাবনতাও বেশি হয়। তাই কিন্তু মানুষ সহজে সমুদ্র জলে সাঁতার কাটতে পারে, ডুবে যাওয়ার সম্ভাবনা কম হয়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এর সঠিক উত্তর হবে কিন্তু সমুদ্র জলে লবণাক্ত হয়ে থাকে। সমুদ্র জলে লবণাক্ত হয়ে থাকে বলে এর জলের ঘনত্ব বেশি হয়ে থাকে, ফলে প্লাবনতাও বেশি হয়। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 17 দাগের প্রশ্ন দেখব, সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছায় 2 মিনিটে, 4 মিনিটে, 8 মিনিটে, 16 মিনিটে। তো আমরা এই প্রশ্নের সঠিক উত্তর দেখব। তো সূর্য থেকে আলো পৃথিবীতে পৌঁছাতে কিন্তু প্রায় 8 মিনিট সময় নেয়। এই মানটি কিন্তু প্রায় আপনার 8 মিনিট 20 সেকেন্ডের মধ্যে ঘোরাফেরা করে। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে সঠিক সময় নির্ধারণ করা যায় না, কারণ পৃথিবীর কক্ষপথ কি হয়, উপবৃত্তাকার আকৃতির হয়ে থাকে। সারা বছর ধরে দুটি বস্তুর মধ্যে বিভিন্ন দূরত্বের জন্য সামান্য পরিবর্তন হতে পারে। যাই হোক আমাদের গ্রহে অর্থাৎ পৃথিবীতে সূর্যের আলো পৌঁছাতে প্রায় কিন্তু 8 মিনিট সময় নেয়। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধাক, 8 মিনিট সময় নেয়। চলে যাবো 18 দাগের প্রশ্নে। যখন একটি বস্তুকে অসীম স্থানে রাখা হয় তখন একটি অভিসারী লেন্স দ্বারা গঠিত চিত্রটি কী হবে? সৎ অবশিষ্য এবং বর্ধিত হবে, অসৎ শীর্ষ এবং বর্ধিত হবে, সৎ অবশিষ্য এবং খর্বাকার হবে, অসৎ শীর্ষ এবং খর্বাকার হবে। তো এখানে এই অপশানগুলোর মধ্যে কোনটি সঠিক উত্তর হবে? তো দেখুন, আমরা একটা জিনিস প্রথমে একটু জেনে নেব। সেটা হচ্ছে, যখন একটি বস্তুকে অসীম স্থানে রাখা হয় তখন কিন্তু এই যে অসীম স্থানে যখন একটা বস্তুকে রাখা হচ্ছে তখন কিন্তু একটি অভিসারী লেন্স দ্বারা গঠিত চিত্রটি অসৎ শীর্ষ এবং খর্বাকার হবে, অর্থাৎ ডি দাগ হবে সঠিক উত্তর। এবার 19 দাগের প্রশ্ন আছে, দেখুন, শব্দ তরঙ্গে হস্তক্ষেপের ঘটনাটি ঘটে যখন শব্দ তরঙ্গ একটি পৃষ্ঠ থেকে প্রতিফলিত হয়, শব্দ তরঙ্গ বাধার চারপাশে বাঁক নেয়, শব্দ তরঙ্গ বাধার চারপাশে বাঁক নেয়, 2 বা ততোধিক শব্দ তরঙ্গ ওভারল্যাপ এবং একত্রিত হয় একটি মাধ্যমের মধ্য দিয়ে যাওয়ার সময় শব্দ তরঙ্গের দিকে পরিবর্তন করে। এখানে প্রশ্নটা হচ্ছে, শব্দ তরঙ্গে হস্তক্ষেপের ঘটনাটি ঘটে যখন। তো এখানে যে বিষয়টা আপনাদের বোঝাতে হয়েছে সেটা হচ্ছে, শব্দ তরঙ্গে হস্তক্ষেপ একটি ঘটনা যেখানে দুটি সুসংগত তরঙ্গ তাদের তীব্রতার জন্য যথাযথ বিবেচনার সাথে যুক্ত করে একত্রিত করা হয়। তাদের আপেক্ষিক পর্যায়গুলির উপর নির্ভর করে গঠনমূলক এবং ধ্বংসাত্মক হস্তক্ষেপে ভাগ করা যায়, যা সম্মিলিতভাবে তরঙ্গের সামগ্রিক প্রশস্ততাকে পরিবর্তন করে থাকে। অর্থাৎ এখানে যে উত্তরটা আপনার হবে সেটা হচ্ছে সিদ্ধাভাবে এর সঠিক উত্তর, কারণ এখানে 2 বা ততোধিক শব্দ তরঙ্গ ওভারল্যাপ এবং একত্রিত হয়। আচ্ছা, আপনারা বুঝতে পেরেছেন সিদ্ধাভাবে সঠিক উত্তর। চলে যাবো আমরা পরের প্রশ্নে। 20 দাগের প্রশ্ন আছে, দেখুন, এখানে আছে বৈদ্যুতিক চার্জের এসআই একক কি? বৈদ্যুতিক চার্জের এসআই একক আপনার এখান থেকে নির্ণয় করতে হবে। অপশানগুলো কী কী আছে? অপশানগুলো আছে কিন্তু অ্যাম্পিয়ার, কুলম্ব, এসু আর কেলভিন। তো 20 দাগের সঠিক উত্তর হবে কিন্তু কুলম্ব। বৈদ্যুতিক চার্জের এসআই একক হবে কুলম্ব। যদি আমরা 1 কুলম্ব বার করি, তা 1 কুলম্ব হলো, তো আমরা এই 1 কুলম্ব কাকে বলবো? 1 কুলম্ব হলো বৈদ্যুতিক চার্জের পরিমাণ, যা স্থানিত হয় যখন 1 অ্যাম্পিয়ার তড়িৎ 1 সেকেন্ডের জন্য প্রবাহিত হয়, তাকে কিন্তু 1 কুলম্ব বলা হয়। ইন্টারন্যাশনাল সিস্টেম অফ ইউনিটস অর্থাৎ এসআই এর বৈদ্যুতিক চার্জের মৌলিক একক এই কুলম্ব। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এখানে যে অ্যাম্পিয়ার আছে, এই অ্যাম্পিয়ারটা কিসের একক? অ্যাম্পিয়ার হচ্ছে প্রবাহ মাত্রার একক। প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে প্রবাহ মাত্রার এসআই একক হচ্ছে অ্যাম্পিয়ার। আর এইখানে যে এসু, এই যে এসু আছে, এই এসুটা কি? এসুটা হলো বৈদ্যুতিক চার্জের সিজিএস একক। এই যে বৈদ্যুতিক চার্জের এসআই একক হচ্ছে কুলম্ব, আর বৈদ্যুতিক চার্জের সিজিএস একক হচ্ছে এসু। আর এই যে কেলভিন, মানে ডির অপশানে যে কেলভিন আছে, সেই কেলভিনটা হলো তাপমাত্রার এসআই একক। এটা কিন্তু তাপমাত্রার এসআই একক কিন্তু এই কেলভিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো 21 দাগের প্রশ্নে। তার জন্য প্রশ্নটা উপরের দিকে তুললাম। এখন 21 দাগের প্রশ্ন আছে, একটি ইঞ্জিন 2 সেকেন্ডে 500 জুল কাজ করলে ওর ক্ষমতা কত হবে? তো 2 সেকেন্ডে কিন্তু 500 জুল কাজ করছে, তাহলে ক্ষমতা কত হবে? তো এখান থেকে আপনি কীভাবে এটা সমাধান করবেন? এখান থেকে আমরা একটা জিনিস জানবো, সেটা হচ্ছে ক্ষমতা। এই ক্ষমতা সমান সমান কী হয়? কৃতকার্য বাই সময়। এখন এই জায়গাটায় ক্ষমতা সমান সমান কৃতকার্য বাই সময়, এই হচ্ছে সূত্র। কৃতকার্য কত? এই যে 500 জুল কাজ করছে, তার মানে 500টা উপরে দেবো। আর কত সময় ধরে? সময় হচ্ছে 2 সেকেন্ড। এই 2 দিয়ে ভাগ করবো, করলে এখানে উত্তর হয়ে যাবে কিন্তু 250।
তো আড়াইশো ক্ষমতার একক হচ্ছে ওয়াট, ক্ষমতার এসআই একক হচ্ছে ওয়াট, অর্থাৎ এখানে 250 ওয়াট হবে, ক্ষমতা সমান সমান 250 ওয়াট। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 22 দাগের এই প্রশ্নে। একটি দীর্ঘ এবং সোজা তারের চৌম্বক ক্ষেত্রের শক্তি এবং দূরত্বের মধ্যে সম্পর্ক কীরূপ? দূরত্বের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের শক্তি বৃদ্ধি পায়, দূরত্বের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের শক্তি হ্রাস পায়, চৌম্বক ক্ষেত্রের শক্তি দূরত্বের সাথে স্থির থাকে, আর চৌম্বক ক্ষেত্রের শক্তি দূরত্বের সাথে এলোমেলোভাবে পরিবর্তিত হয়। তো এখানে 22 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু দূরত্বের সাথে সাথে চৌম্বক ক্ষেত্রের শক্তি হ্রাস পায়, অর্থাৎ বিদ্যাক হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পারছেন। একটি দীর্ঘ এবং সোজা তারের কারেন্ট বহনকারী চৌম্বক ক্ষেত্রের শক্তি তার দূরত্বের সাথে হ্রাস পায়। এর কারণ হলো চৌম্বক ক্ষেত্রের রেখাগুলি দূরত্ব অতিক্রম করার সাথে সাথে বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়ে, যার ফলে চৌম্বক ক্ষেত্রের শক্তি কিন্তু হ্রাস পায়। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এটার সঠিক উত্তর হবে বিদ্যাক। চলে যাবো আমরা 23 দাগের প্রশ্নে। 23 দাগের প্রশ্ন আছে ক্রস বিভাগীয় ক্ষেত্রফল 1 বর্গ সেমি এবং 200 ওহম মিটার রোধকারী উপাদান দিয়ে তৈরি 20 মিটার দৈর্ঘ্যের একটি তারের রোধ খুঁজে বার করুন। অর্থাৎ এই যে অপশন আছে, অপশনের মধ্যে কোনটা সঠিক হবে? এর সূত্র হচ্ছে আর সমান সমান, আর মানে রোধ সমান সমান পাওয়ার পি ইন্টু এল বাই এ। এলটা কিন্তু এখানে তারের দৈর্ঘ্য, এটা হচ্ছে এলটা হচ্ছে তারের দৈর্ঘ্য, আর এটা হলো ক্রস বিভাগীয় ক্ষেত্রফল মানে এখানে আপনার দেওয়া আছে ক্রস বিভাগীয় ক্ষেত্রফল। এখানে দেখুন ক্রস বিভাগীয় ক্ষেত্রফল মানে 1 বর্গ সেন্টিমিটার ক্রস বিভাগীয় ক্ষেত্রফল। তো এখান থেকে আমরা সহজে অঙ্কটা সমাধান করতে পারি। এখানে আমরা করছি আর সমান সমান, তাহলে কি হবে? আর সমান সমান পি ইন্টু পি, কত? পি হচ্ছে এখানে দেখুন 200 ওহম মিটার, অর্থাৎ এই যে পাওয়ার আর কি 200 ওহম মিটার, পি সমান সমান 200 ওহম মিটার। তো 200 ইন্টু এখানে বলেছে যে এল বাই এ, অর্থাৎ এল মানে দৈর্ঘ্য। এই দেখুন ওই উপাদানকারী তৈরি করতে কিন্তু 20 মিটার দৈর্ঘ্যের তার লাগে। তো এখানে 20টা উপরে চলে যাবে, আর নিচে হবে কত? এই ক্রস বিভাগের ক্ষেত্রফলে। তো এখানে 1 বর্গ সেন্টিমিটার সমান সমান কত? 1 বর্গ সেন্টিমিটার। এটাকে যদি আমরা মিটারে প্রকাশ করলে এখানে হয়ে যাবে 100। এখান থেকে আমরা সহজে এটা ক্যালকুলেশন করতে পারবো। তো এখানে 100কে 200 দিয়ে কাটলে হয়ে যায় 2 আর 20 গুণ করলে হয়ে যায় 8 সমান সমান 40। তো এখানে কিন্তু রোধ হবে, এই জায়গায় রোধ খুঁজে বার করুন। তার রোধ হবে কিন্তু 40 ওহম, রোধের একক হয় ওহম। তাই 40 ওহম কিন্তু এর সঠিক উত্তর, এর দাগ হবে সঠিক উত্তর। নিচে বলছে দেখুন 24 দাগের প্রশ্ন, যদি একটি বল স্থির অবস্থায় দুটি বস্তুর উপরে কাজ করে এবং একই সময়ের জন্য বিভিন্ন স্তর থাকে, তাহলে উভয় বস্তুর জন্য নিচের কোনটি হবে? যদি একটি বল স্থির অবস্থায় দুটি বস্তুর উপর কাজ করা হয় এবং একই সময়ের জন্য বিভিন্ন ভর থাকে, তাহলে উভয় বস্তুর জন্য কি হয়? ভরবেগ একই থাকবে। মানে এখানে উত্তর হবে কিন্তু হিসাব মতন ভরবেগ একই থাকবে, এটা উত্তর হওয়া চাই। কিন্তু ওপিটে কী আছে সেটা আমরা দেখব। একই থাকবে, কী আছে দেখি। ভরবেগ কিন্তু একই থাকবে। তো এখানে দেখুন, এখানে কিন্তু ডিদ্দাগ আছে, সঠিক উত্তর ভরবেগ একই থাকবে। আমরা চলে যাবো পরের প্রশ্ন, 25 দাগের প্রশ্ন দেখব। আমরা এবার 25 দাগের প্রশ্ন দেখব। নিচে কোন শিল্পে অভ্রকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়? অভ্রকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয় কোন শিল্পে? তো বৈদ্যুতিক শিল্পে অভ্রকে একটি কাঁচামাল হিসেবে কিন্তু ব্যবহৃত করা হয়। বৈদ্যুতিক শিল্পে এখানে আছে না, বৈদ্যুতিক শিল্প, ডিদ্দাগ হবে সঠিক উত্তর। বৈদ্যুতিক শিল্পে অভ্রকে কিন্তু কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। এটি কিন্তু ক্যাপাসিটর আর রেজিস্টার এবং অন্যান্য ইলেকট্রনিক উপাদান তৈরিতে কিন্তু এটা ব্যবহার করা হয়। এই অভ্রকে কাঁচামাল হিসেবে ব্যবহার করা হয়। প্লাস্টিক এবং প্রসাধনী তৈরিতেও কিন্তু অভ্র ব্যবহার করা হয়। এটি ক্যাপাসিটার তৈরি করতে ব্যবহৃত হয়। ক্যাপাসিটার এমন একটি ডিভাইস যা বৈদ্যুতিক শক্তি সঞ্চয় করে থাকে। অভ্র রেজিস্টার তৈরি করতেও ব্যবহৃত হয়। রেজিস্টার এমন একটি ডিভাইস যা বিদ্যুৎ পরিবহন নিয়ন্ত্রণ করে থাকে। 26 দাগের প্রশ্ন আছে, নিচের কোনটি অধাতু? এখানে তামা, লোহা, ক্লোরিন, রূপা। তো এখানে তামা ধাতু, লোহা ধাতু আর রূপাও ধাতু, কিন্তু ক্লোরিন কোনো ধাতু নয়। রূপাও কিন্তু ধাতু, ক্লোরিন কিন্তু ধাতু নয়। তো 26 দাগের সঠিক উত্তর হবে কিন্তু সিদ্ধা, ক্লোরিন কোনো ধাতু হবে না। ক্লোরিন হলো একটি অধাতু, এটি একটি হ্যালোজেন এবং এটির মৌলিক আকরিকের একটি ডায়াটমিক অণু হিসাবে বিদ্যমান। ক্লোরিনের সংকেত হয়ে যাবে কিন্তু Cl2, এটা হচ্ছে ক্লোরিনের সংকেত। ক্লোরিন একটি অধাতু কারণ এতে ধাতুর বৈশিষ্ট্যই নেই। এটি ঘরের তাপমাত্রায় একটি গ্যাস হয়ে থাকে। এটি তাপ বা বিদ্যুতের একটি ভালো পরিবাহী নয় এবং এটি অনমনীয়। আর এই জায়গায় আছে তামা, লোহা, রূপা, এরা কিন্তু সবাই ধাতু। এগুলি ঘরের তাপমাত্রায় নিরেট হয়ে থাকে
এগুলো কিন্তু যেমন ক্লোরিন ঘরের তাপমাত্রায় গ্যাসীয় পদার্থ হয়ে যায়, তেমন এগুলো কিন্তু ঘরের তাপমাত্রায় নিরেট হয়ে থাকে। এগুলি তাপ এবং বিদ্যুতের ভালো পরিবাহী, এগুলি নমনীয় হয়ে থাকে, কিন্তু এটা কিন্তু অনমনীয়, এই যে ক্লোরিন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 27 দাগের প্রশ্ন দেখব, নিচের কোনটি কার্বনের বৈশিষ্ট্য নয়? কার্বন একটি অধাতু। কার্বন হলো ঘরের তাপমাত্রায় কঠিন পদার্থ হয়ে থাকে। কার্বন বিদ্যুতের সুপরিবাহী। কার্বন অন্যান্য পরমাণুর সাথে 4টি বন্ধন তৈরি করে থাকে। তো এখানে 27 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 27 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এখানে কার্বন বিদ্যুতের সুপরিবাহী, সিদ্ধাক হবে সঠিক উত্তর। 28 দাগের প্রশ্ন আছে, দেখুন নিচের কোনটি সবচেয়ে সাধারণ বিজারক পদার্থ? হাইড্রোজেন, কার্বন মনোক্সাইড, সালফার ডাইঅক্সাইড, লোহা। হাইড্রোজেন হলো, এই যে এর অপশানে আছে, এর অপশানে আছে হাইড্রোজেন। এই হাইড্রোজেন হলো সবচেয়ে সাধারণ বিজারক, কারণ এটি সহজে পাওয়া যায়। এটি একটি শক্তিশালী বিজারক, কিন্তু শক্তিশালী বিজারক, যার অর্থ এটি সহজে অন্যান্য পদার্থের ইলেকট্রন দান করতে পারে। এটি ধাতু উপাদান, জৈব যৌগগুলির সংশ্লেষণ এবং অক্সাইড হ্রাস সহ বিভিন্ন রাসায়নিক বিক্রিয়ার জন্য এটি একটি প্রয়োজনীয় মৌল। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর এই জায়গায় যা আছে কার্বন মনোক্সাইড, এই কার্বন মনোক্সাইডটা কী জিনিস? কার্বন মনোক্সাইড হলো হাইড্রোজেনের তুলনায় একটি দুর্বল বিজারক পদার্থ এবং এটি সহজলভ্য নয়। এটি প্রায়শই জ্বালানি হিসাবে বা ধাতু উৎপাদনে ব্যবহৃত হয়। সালফার ডাইঅক্সাইড, এই সালফার ডাইঅক্সাইড হচ্ছে একটি দুর্বল বিজারক এবং এটি সহজে পাওয়া যায় না। এটি প্রায় একটি সংরক্ষণকারী হিসাবে সালফিউরিক অ্যাসিড উৎপাদনে ব্যবহৃত হয়। আমরা চলে যাব 29 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, কোন বিজ্ঞানী উপাদানের শ্রেণীবিভাগ অক্টেভের আইন প্রস্তাব করেন? দিমিত্রি মেন্ডেলিভ, জন নিউল্যান্ডস, জোহান উলফগ্যাং ডোবে রেইনার, হেনরি মোসেলি। এখানে 29 দাগের সঠিক উত্তর কী হবে? বিজ্ঞানী জন নিউল্যান্ডস, ইনি কিন্তু এই অক্টেভের আইন এটা প্রস্তাব করেছিলেন। এটিতে বলা হয়েছে যে যখন মৌলগুলির পারমাণবিক ভরগুলি ক্রমবর্ধমান হারে সাজানো হলে প্রতিটি অষ্টম উপাদানের অনুরূপ বৈশিষ্ট্য আবার পুনরায় ফিরে আসবে। তো জন নিউল্যান্ডস হলো একজন ইংরেজ বিজ্ঞানী। তিনি 1866 সালে তৎকালীন পরিচিত উপাদানগুলির পারমাণবিক ভর বৃদ্ধির ক্রমে সাজিয়েছিলেন। তিনি কিন্তু সর্বনিম্ন পারমাণবিক ভর বিশিষ্ট মৌল দিয়ে শুরু করেছিলেন এবং থোরিয়ামে শেষ করেছিলেন, যা হলো 56তম মৌল। তিনি দেখতে পেয়েছিলেন যে প্রতিটি অষ্টম মৌলের বৈশিষ্ট্য প্রথমটির মতো রয়েছে। তিনি এটিকে সঙ্গীতে পাওয়া অষ্টকগুলির সাথে তুলনা করেছেন, তাই তিনি একে অক্টেভের আইন বলে অভিহিত করেছেন। এটি নিউল্যান্ডস ল অফ অক্টেভেস নামে পরিচিত। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব 30 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, আইসোটোপ কি? আইসোটোপ হচ্ছে অভিন্ন পারমাণবিক সংখ্যার পরমাণু কিন্তু ভিন্ন পারমাণবিক ভর সংখ্যা থাকে। একই ভর সংখ্যার পরমাণু কিন্তু ভিন্ন পারমাণবিক সংখ্যা থাকে। একই সংখ্যক নিউট্রন সহ পরমাণু কিন্তু বিভিন্ন সংখ্যক প্রোটন থাকে। একই সংখ্যক প্রোটন সহ পরমাণু কিন্তু ভিন্ন সংখ্যক ইলেকট্রন থাকে। তো আমরা এই উত্তরটা করতে গেলে আগে আইসোটোপ কি সেটা দেখব। আইসোটোপ বা সমস্থানিক, এটা হলো একটি রাসায়নিকের উপাদান রূপ। আইসোটোপের পরমাণুর নিউক্লিয়াসে একই সংখ্যক প্রোটন থাকে কিন্তু নিউট্রনের সংখ্যা ভিন্ন হয়ে থাকে। এর অর্থ হলো যে একই মৌলের আইসোটোপগুলি একই পারমাণবিক সংখ্যা হয়ে থাকে কিন্তু পারমাণবিক ভর আলাদা হয়ে থাকে। এখন আমরা উদাহরণস্বরূপ এরকম বলতে পারি C12 6, তারপরে C13 6 আর C14 6। তো ওপরে থাকছে কি? ওপরে থাকছে ভর সংখ্যা, এগুলো সব ভর সংখ্যা বলে, আর নিচে থাকছে কিন্তু প্রোটন সংখ্যা। আশা করি আপনারা বুঝতে পারছেন, এগুলো হচ্ছে প্রোটন সংখ্যা, এগুলো হচ্ছে ভর সংখ্যা। এখন কার্বনের 3টি আইসোটোপ, এই যে আইসোটোপ বলেছে না, এই কার্বনের 3টি আইসোটোপ কী কী? C12 6, C13 6, C14 6। এখন এখান থেকে আমরা নিউট্রন সংখ্যাটা বার করব। তো প্রথমটার ক্ষেত্রে নিউট্রন কত হবে? প্রথমটার ক্ষেত্রে নিউট্রন হবে কিন্তু 12 থেকে আপনি 6 বিয়োগ করুন, মানে ভর সংখ্যা থেকে প্রোটন সংখ্যা বাদ দিলে আপনার। তো প্রথমটার ক্ষেত্রে C12, মানে ওপরে ভর সংখ্যা থাকে, নিচে প্রোটন সংখ্যা থাকে, তাহলে এখান থেকে আপনি সহজে নিউট্রন সংখ্যা বার করতে পারলেন, সেটা কত হলো? 6। আবার এখান থেকে সহজে দ্বিতীয়টার ক্ষেত্রে আপনি বার করতে পারলেন কত? 13 বিয়োগ 6, তাহলে 7। দ্বিতীয়টার নিউট্রন সংখ্যা কিন্তু 7। তারপরে তৃতীয়টার নিউট্রন সংখ্যা কত? তৃতীয়টার নিউট্রন সংখ্যা হয়ে যাবে 14 বিয়োগ 6, তো দেখুন 8। তো দেখুন এদের নিউট্রন সংখ্যা বিভিন্ন হচ্ছে। কেন নিউট্রন সংখ্যা বেশি হচ্ছে? কারণ এগুলি আইসোটোপ, তাই কার্বনের 3টি আইসোটোপ আছে, এই জন্য নিউট্রন সংখ্যাগুলো আলাদা হচ্ছে। তো আমরা এখান থেকে সহজে প্রমাণ করতে পারি যে আইসোটোপ বা সমস্থানিক এর কিন্তু নিউট্রন সংখ্যা আলাদা হয়, যেটা কিন্তু আপনার এখানে উত্তর চাইছে কি?
যেটা কিন্তু এখানে উত্তর চাচ্ছে বিভিন্ন অভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন পারমাণবিক ভর সংখ্যা। তো এখানে খুব সহজে আমরা তাহলে বলতে পারি কি আইসোটোপ কি, আইসোটোপ হলো পরমাণু সংখ্যা একই থাকে কিন্তু ভিন্ন সংখ্যা আপনার ভর সংখ্যা ভিন্ন হয় এবং নিউট্রন সংখ্যা ভিন্ন হয়, তাদের কিন্তু আমরা আইসোটোপ বলতে পারি। এখানে সেটাই কিন্তু চেয়েছে, সেটা কিন্তু এর দাগে বলেছে অভিন্ন পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভিন্ন পারমাণবিক ভর থাকে। দেখুন ভিন্ন ভিন্ন পারমাণবিক ভর থাকছে। তো আশা করি আপনারা বুঝতে পারছেন, এর দাগ হবে এর সঠিক উত্তর। তো কার্বনের কিন্তু 3টি আইসোটোপ থাকে। তো এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে। 32 দাগের প্রশ্ন আছে, নিচের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে থাকে? ইউসিনোফিল, মোনোসাইট, বাসোফিল আর লিম্ফোসাইট। তো এই জায়গায় আছে যে ইউসিনোফিল, মোনোসাইট, বাসোফিল, লিম্ফোসাইট, এগুলো কিন্তু এই যে 4টি দেওয়া আছে এরা কিন্তু শ্বেত রক্তকণিকা। এগুলো কিন্তু রক্তের শ্বেত রক্তকণিকা। এটি লিউকোসাইট নামেও পরিচিত। এই যে 4টিকে বলা হয় লিউকোসাইট নামে পরিচিত। এগুলি কিন্তু হিউম্যান প্রক্রিয়ার সাথে জড়িত, অর্থাৎ মানব বডির সাথে কিন্তু এটা জড়িত আছে। তো এখানে যেটা আপনার উত্তর চাইছে সেটা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করে কোন কোষ? নিচের কোন কোষ অ্যান্টিবডি তৈরি করে? তো এখানে কিন্তু লিম্ফোসাইট হচ্ছে এমন শ্বেত রক্তকণিকা যেটি কিন্তু অ্যান্টিবডি তৈরি করে। অ্যান্টিবডিগুলো বিশেষ করে লিম্ফোসাইট নামক শ্বেত রক্তকণিকা, এগুলো কিন্তু এই অ্যান্টিবডি তৈরি করে। দিকদাগ হবে সঠিক উত্তর। অ্যান্টিবডি তৈরি করার জন্য কিন্তু মানে আমাদের দেহের যে রোগ জীবাণু হয় সেটা কিন্তু রক্ত যদি কোনো রোগ জীবাণুর মানে দেহের রোগ জীবাণু ধ্বংস করতে কিন্তু এই অ্যান্টিবডির প্রয়োজন হয়, সেটা কিন্তু শ্বেত রক্তকণিকা লিম্ফোসাইট তৈরি করে থাকে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। 33 দাগের প্রশ্ন দেখব, পাকস্থলীর স্ফিংক্টার পেশি দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? পাকস্থলী থেকে খাবার নির্গত করে, পাকস্থলী থেকে খাবার প্রবেশ করায়, পেটে খাবার মিশিয়ে দেওয়া, আর বৃহদন্ত্র থেকে খাদ্য নির্গত করা। এখান থেকে কিন্তু প্রশ্নটা সুন্দর প্রশ্ন। পাকস্থলীর স্ফিংক্টার পেশি দ্বারা কি নিয়ন্ত্রিত হয়? পাকস্থলীর যে স্ফিংক্টার পেশি থাকে, সেই স্ফিংক্টার পেশিকে আমরা কিন্তু বলবো পাইলোরিক স্ফিংক্টার বলা হয়, এবং এটি কিন্তু পাকস্থলীর নিচের প্রান্তে অবস্থিত, যেখানে এটি ক্ষুদ্রাতন্ত্রের সাথে মিলিত হয়। এটি পেশির একটি বলয় যা পাকস্থলী থেকে ক্ষুদ্রান্ত্রে আংশিকভাবে হজম হওয়া খাদ্য নিঃসরণ নিয়ন্ত্রণ করে থাকে। পাকস্থলীর আংশিকভাবে হজম হওয়া খাদ্য কিন্তু আবার কাইম নামে পরিচিত। আর এই পাকস্থলীর স্ফিংক্টার পেশি তাহলে কি করে? পাকস্থলীর স্ফিংক্টার পেশি পাকস্থলী থেকে খাবার নির্গত হওয়াকে নিয়ন্ত্রণ করে, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। পাকস্থলী থেকে খাবার নির্গত করতে কিন্তু পাকস্থলী থেকে খাবার নির্গত করে নিয়ন্ত্রণ করতে সাহায্য করে এই স্ফিংক্টার পেশি। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব 34 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে, কোন রোগটি অস্বাভাবিক কোষ বৃদ্ধি এবং শরীরের অন্যান্য অংশে আক্রমণ বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দ্বারা চিহ্নিত করা হয়? ম্যালেরিয়া, আর্থ্রাইটিস, ক্যান্সার আর ডায়াবেটিস মেলিটাস। তো এখানে 34 দাগের সঠিক উত্তর কী হবে? তো ক্যান্সারটা হলো এমন একটি রোগ যা কোষের অস্বাভাবিক এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধির দ্বারা চিহ্নিত করা হয়। এই রোগটি কিন্তু আপনার মেটাস্ট্যাটিসিস নামক একটি প্রক্রিয়ার মাধ্যমে শরীরের অন্যান্য অংশে ছড়িয়ে পড়ে। ক্যান্সার শরীরের বিভিন্ন অঙ্গ এবং টিস্যুকে প্রভাবিত করতে পারে, এবং স্তন ক্যান্সার, ফুসফুসের ক্যান্সার, তারপরে আপনার প্রোস্টেট ক্যান্সার এবং লিউকোমিয়া সহ বিভিন্ন ধরনের ক্যান্সার রয়েছে। তো এখানে আপনার প্রশ্ন বলছে কোন রোগটি অস্বাভাবিক কোষ বৃদ্ধি এবং শরীরের অন্যান্য অংশ আক্রমণ বা ছড়িয়ে পড়ার সম্ভাবনা দ্বারা চিহ্নিত করা যায়? এর সঠিক উত্তর হবে কিন্তু ক্যান্সার। সিদ্ধাক হবে সঠিক উত্তর। চলে যাব আমরা পরের প্রশ্নে। 35 দাগের প্রশ্ন দেখব। প্রশ্ন আছে, উদ্ভিদের মধ্যে 3টি ভিন্ন গণ সোলানাম, পেটুনিয়া এবং ধুতুরা কোন পরিবারের অন্তর্গত? ক্যানসিডে, সোলোনাইসেই, ফেলিস আর ফেলিডে। তো এটা কোন গণের অন্তর্ভুক্ত? এই যে সোলানাম, পেটুনিয়া আর ধুতুরা, এটা কোন পরিবারের অন্তর্গত? তো এখানে 35 দাগের সঠিক উত্তর কী হবে? এর সঠিক উত্তর হবে কিন্তু এটা হচ্ছে সোলানাসেই পরিবারের অন্তর্গত। 35 দাগের সঠিক উত্তর হবে বৃত্তাগ। চলে যাবো 36 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, পঙ্কজ কুমার চট্টোপাধ্যায়ের অনুবাদিত বইটির নাম কি, যা তাকে রোল্যান্ড বুক পুরস্কার জিতিয়েছিল? তো এখানে হচ্ছে লে ডিভাইন ডি স্টারলাইনার ডিভাইন, বি অপশানে, সি অপশানে আছে রোল্যান্ডের লেগেসি, ডি অপশান আছে জিন ড্যানিয়েল ব্লাডস্যাটের মাস্টারপিস। তো এখানে 36 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 36 দাগের সঠিক উত্তর হবে কিন্তু লে ডিভাইন ডি স্টালিন, অর্থাৎ এর দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 37 দাগের প্রশ্নে।
কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দ্বারা চালু করা স্বয়ং প্লাস প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য কি? বিনোদন কোর্স প্রদান করা, শিক্ষার্থীদের কর্মসংস্থান বৃদ্ধি করা, ঐতিহ্যগত একাডেমিক কোর্স অফার করা, সাংস্কৃতিক অধ্যয়ন প্রচার করা। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান দ্বারা চালু করা স্বয়ং প্লাস প্ল্যাটফর্মের প্রাথমিক উদ্দেশ্য হলো শিক্ষার্থীদের কর্মসংস্থান বাড়ানো অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। স্বয়ং প্লাস এর লক্ষ্য হলো একটি বিস্তৃত অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম প্রদান করা যায়, যা সারা ভারত জুড়ে শিক্ষার্থীদের শিক্ষাগত যোগ্যতার চাহিদা পূরণ করে থাকে। তাদের কর্মক্ষমতা বাড়ানোর জন্য বিভিন্ন ডোমেনে তাদের দক্ষতা এবং জ্ঞানের উন্নতির উপর দৃষ্টি নিবদ্ধ করা হয়ে থাকে। তো এই প্রশ্নের সঠিক উত্তর কিন্তু বিদ্যাগ। চলে যাব 38 দাগের প্রশ্নে। স্বামীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ কোথায় উদ্বোধন করা হয়? আহমেদাবাদ, সুরাট, গান্ধীনগর আর ভাদোদরা। তো এখানে এর সঠিক উত্তর কী হবে? তো এখানে 38 দাগের সঠিক উত্তর হবে কিন্তু আপনার এই গান্ধীনগরে। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এই প্রতিষ্ঠানটিতে এই যে এখানে আছে স্বামীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা কিন্তু গান্ধীনগরে। তো এই প্রতিষ্ঠানে কি করা হয়? এই প্রতিষ্ঠানটি হলো এই অঞ্চলের উচ্চমানের চিকিৎসা শিক্ষা এবং স্বাস্থ্যসেবা প্রদানে একটি বৃহত্তর উদ্যোগের অংশ। ভারতের গুজরাটের রাজধানী শহর হলো এই গান্ধীনগর। গান্ধীনগর শহরটি এর অ্যাক্সেসযোগ্যতা নিশ্চিত করে থাকে। বৃহত্তর জনসংখ্যার চিকিৎসার প্রয়োজন মেটাতে কৌশলগতভাবে এই ধরনের একটি ইনস্টিটিউট হোস্ট করার কথা বেছে নেওয়া হয়েছে। স্বামীনারায়ণ ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্স অ্যান্ড রিসার্চ, এটা কিন্তু গান্ধীনগরে অবস্থিত। 39 দাগের প্রশ্ন কী আছে? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে রায়সিনা ডায়ালগের কোন সংস্করণের উদ্বোধন করেছেন? 5তম, 9তম, 7তম আর 8তম। তো 39-এর সঠিক উত্তর কী হবে? তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে রায়সিনা সংলাপের সংস্কারের উদ্বোধন করেছেন, সেটা হচ্ছে 21শে ফেব্রুয়ারি থেকে 23শে ফেব্রুয়ারি 2024। রায়সিনা ডায়ালগ হলো ভূরাজনিত এবং ভূকৌশলের উপরে ভারতের ফ্ল্যাগশিপ সম্মেলন। এটি কিন্তু পর্যবেক্ষক গবেষণা ফাউন্ডেশন অর্থাৎ ORF এর সহযোগিতায় পররাষ্ট্র মন্ত্রণালয় দ্বারা আয়োজিত হয়েছে। তো এখানে এর সঠিক উত্তর হবে কি? প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নয়াদিল্লিতে রায়সিনা ডায়ালগের কোন সংস্করণ উদ্বোধন করলেন? তো এটা কিন্তু আপনার নবমতম সংস্করণের উদ্বোধন করলেন, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। চলে যাব 40 দাগের প্রশ্নে। এবার আমরা 40 দাগের প্রশ্ন দেখব। ভারতের প্রথম গতিশক্তি গবেষণা চেয়ার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? IIM আহমেদাবাদ, IIM ব্যাঙ্গালোর, IIM কলকাতার, IIM শিলং। ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট অর্থাৎ IIM শিলংয়ে কিন্তু ভারতের প্রথম গতিশক্তি রিসার্চ চেয়ার প্রতিষ্ঠিত হয়েছে। তো এই প্রশ্নের সঠিক উত্তর হবে কিন্তু ডি অপশান, IIM শিলং। তো আপনাদের আগেই বলে দিয়েছি যে IIM শিলং, এই IIM এর কথার অর্থ হচ্ছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট। IIM শিলংয়ে কিন্তু এই গতিশক্তি গবেষণার চেয়ার কোথায় প্রতিষ্ঠিত হয়েছে? তো IIM শিলং, অর্থাৎ ডিদ্দাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাব 41 দাগের প্রশ্নে। ভারতে প্রতি বছর জাতীয় বিজ্ঞান দিবস কবে পালন করা হয়? 26শে ফেব্রুয়ারি, 27শে ফেব্রুয়ারি, 28শে ফেব্রুয়ারি, 29শে ফেব্রুয়ারি। তো এর সঠিক উত্তর কী হবে? তো জাতীয় বিজ্ঞান দিবস প্রতি বছর পালন করা হয় কিন্তু 28শে ফেব্রুয়ারি, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এই তারিখটি হলো ভারতীয় পদার্থবিজ্ঞান স্যার চন্দ্রশেখর ভেঙ্কট রমনের 28শে ফেব্রুয়ারি 1928 সালে রামন প্রভাব আবিষ্কার স্মরণে পালন করা হয়ে থাকে। তার আবিষ্কারের জন্য কিন্তু স্যার সিভি রমন 1930 সালে কিন্তু পদার্থবিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তো এর সঠিক উত্তর হচ্ছে সিদ্ধাগ 28শে ফেব্রুয়ারি। চলে যাবো 42 দাগের এই প্রশ্ন আছে পাক্কে পাগা হর্নবিল উৎসব কোথায় পালিত হয়? মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ আর মেঘালয়। তো এখানে 42 দাগের সঠিক উত্তর কী হবে? তো সঠিক উত্তর হলো কিন্তু 42 দাগের সঠিক উত্তর তাহলে কী হবে? তো এর পাক্কে পাগা হর্নবিল উৎসব পালিত হয় কিন্তু অরুণাচল প্রদেশের, সিদ্ধাগ হবে সঠিক উত্তর। পাক্কে পাগা হর্নবিল উৎসব হচ্ছে অরুণাচল প্রদেশে, কিন্তু অরুণাচল প্রদেশের পূর্ব কামেং জেলার পালিত হয়। এই উৎসব রাজ্যের একমাত্র সংরক্ষণ উৎসব। উৎসবটি অরুণাচল প্রদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্য এবং জীববৈচিত্র্য প্রদর্শন করে থাকে। পাক্কে টাইগার রিজার্ভের নামে এর নামকরণ করা হয়েছে পাক্কে পাগা হর্নবিল। এই পাক্কা পাগে হর্নবিল উৎসব এ রাজ্যের একমাত্র সংরক্ষণ উৎসব। 43 দাগের প্রশ্ন আছে মৃত্তিকা বিজ্ঞানের অধ্যয়নকে কি বলা হয়? জিওলজি,
ক্লাইমেটোলজি, পোডোলজি আর বায়োজিওগ্রাফি। তো 43 দাগের সঠিক উত্তর কী হবে? তো মৃত্তিকা বিজ্ঞানকে কি বলা হয়? তো মৃত্তিকা বিজ্ঞানকে কিন্তু বলা হয় পোডোলজি। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। পোডোলজি হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান। তো আমরা এবার দেখবো এই যে 5 পাতার পরে আছে কি সেটা দেখব। মর্লে মিন্টো সংস্কার, যা ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট নামে পরিচিত, এটি লর্ড মিন্টোর আমলে ড্যাশ সালে পাশ হয়েছিল। কোন সালে পাশ হয়েছিল? তো এখানে যেটা আছে সেটা হচ্ছে 1910, 1909, 1919, 1918। তো এর সঠিক উত্তর হবে কিন্তু 1909 সালে। এখানে হবে 1909 সালে কিন্তু এটা পাশ হয়েছিল। 1909 সালের ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট, যা সাধারণত মর্লে মিন্টো সংস্কার হিসেবে পরিচিত, এটি ভারতের আইনি ব্যবস্থা ছিল। আইনটির লক্ষ্য ছিল আইনসভা ভারতীয়দের প্রতিনিধিত্ব বৃদ্ধি করা এবং সীমিত রাজনৈতিক সংস্কার প্রদান করা। এটির উদ্দেশ্য ছিল কি? এই মর্লে মিন্টোর উদ্দেশ্য কী ছিল? এই মর্লে মিন্টো সংস্কারের উদ্দেশ্য কী ছিল? মর্লে মিন্টো সংস্কারের উদ্দেশ্য ছিল কিন্তু কেন্দ্রীয় ও প্রাদেশিক স্তরে আইন পরিষদকে প্রসারিত করা এবং মুসলমানদের জন্য পৃথক নির্বাচক মণ্ডলী প্রবর্তন করা এবং আইন প্রণয়নের আলোচনা ও বিতর্কের জন্য আইন পরিষদ ক্ষমতা বৃদ্ধি করা। ভারতের সেক্রেটারি অফ স্টেট জন মর্লে এবং ভারতের ভাইসরয় লর্ড মিন্টোর নাম অনুসারে এই সংস্কারগুলির নামকরণ করা হয়েছিল লর্ড মিন্টো সংস্করণ। এই সংস্কারটি প্রণয়ন ও বাস্তবায়নের ফলে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। আমরা দেখব 45 দাগের প্রশ্ন। যুদ্ধে অনাথ শিশুদের সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রতি বছর ড্যাশ তারিখে বিশ্ব যুদ্ধ অনাথ দিবস পালন করা হয়। তো এখানে এর সঠিক উত্তর হবে কিন্তু 6 জানুয়ারি। 6 জানুয়ারি এর সঠিক উত্তর। এর সঙ্গে আমরা এই যে 4 জানুয়ারি আছে, 4 জানুয়ারিটা কী করি? তো 4 জানুয়ারি হচ্ছে বিশ্ব ব্রেইল দিবস। এটা কিন্তু ব্রেইল দিবস, বয়রফলা একার হর্ষই ল। 9 জানুয়ারিটা কী করি? 9 জানুয়ারি হচ্ছে প্রবাসী ভারতীয় দিবস। 12 জানুয়ারি হচ্ছে জাতীয় যুব দিবস। এই দিন কিন্তু স্বামী বিবেকানন্দের জন্ম হয়, তাই ওই দিনটাকে আবার বলা হয় তো ওই দিনটার কিন্তু বিশ্ব জাতীয় যুব দিবস, আর ওই দিন কিন্তু স্বামী বিবেকানন্দের জন্মদিন পালন করা হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই ছিল মোট 45 দাগ পর্যন্ত জেনারেল স্টাডিজের প্রশ্ন। জেনারেল স্টাডিজের এই প্রশ্নগুলো যদি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দেবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। এখানে 31 দাগ থেকে আছে কিন্তু জেনারেল স্টাডিজের প্রশ্ন। আমরা 31 দাগ থেকে প্রশ্ন শুরু করব। 31 দাগের প্রশ্ন আছে, প্রজ্ঞান নিচের কোন বিষয়ের সঙ্গে যুক্ত? ক্ষেপণাস্ত্র প্রযুক্তি, মহাকাশ বিজ্ঞান, সমুদ্র বিজ্ঞান, আবহাওয়া বিজ্ঞান। তো আপনারা অবশ্যই এই প্রজ্ঞানের নাম শুনেছেন কখন? চন্দ্র অভিযানের সময়। যখন এখান থেকে 2 বছর আগে যখন চন্দ্র অভিযান হয়েছিল, সেই চন্দ্র অভিযানের সময় কিন্তু প্রজ্ঞানের কথা শুনেছেন। প্রজ্ঞান হচ্ছে একটা রোবট, সেটা কিন্তু অ্যাকচুয়াল সেই মহাকাশযানে ছিল। তো এখানে এর প্রজ্ঞান হচ্ছে মহাকাশ বিজ্ঞানের সাথে কিন্তু যুক্ত। বিদ্যাক হবে সঠিক উত্তর। একটি চন্দ্র রোভার হচ্ছে প্রজ্ঞান, যা ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো দ্বারা কিন্তু বিকশিত। চন্দ্রযান 3 একটি চন্দ্র অভিযানের কিন্তু একটা অংশ এই প্রজ্ঞান। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 32 দাগের এই প্রশ্নে। 32 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে, পোলিও রোগের কারণ কি? তো পোলিও রোগের কারণ কি? তো এর দাগে আছে ব্যাকটেরিয়া। পোলিও রোগের কারণ কিন্তু এর দাগে আছে ব্যাকটেরিয়া, বির দাগে আছে ভাইরাস, সির দাগে আছে অ্যান্টিবায়োটিক, আর ডির দাগে আছে ঔষধ। তাহলে পোলিও রোগের কারণ কি? তো পোলিও রোগের কারণ হচ্ছে ভাইরাস। তা পোলিও ভাইরাস দ্বারা সৃষ্ট একটি সংক্রামক রোগ। পোলিও দূষিত জল বা খাবার বা সংক্রমিত ব্যক্তির সংস্পর্শের মাধ্যমে কিন্তু এই পোলিওটা ছড়ায়। আর পোলিওমাইলাইটিস বা সহজভাবে পোলিও 3 ধরনের পোলিও ভাইরাস দ্বারা সৃষ্ট একটি অত্যন্ত সংক্রামক রোগ। পোলিও ভাইরাস একটি ভাইরাস যা স্নায়ুতন্ত্রকে ধ্বংস করে এবং পক্ষঘাতের সৃষ্টি করে। পোলিও ভাইরাস মানুষের জন্য নির্দিষ্ট একটি অত্যন্ত সংক্রামক একটা ভাইরাস। জোনাস সালক কিন্তু প্রথম পোলিও ভ্যাকসিন আবিষ্কার করেন এবং উদ্ভাবন করেন। আর প্রথম পোলিও ভ্যাকসিন ছিল এটা নিষ্ক্রিয় পোলিও ভ্যাকসিন, যা কিন্তু 1955 সালে ব্যবহার করা হয়েছিল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো পোলিও একটি কিন্তু ভাইরাস ঘটিত রোগ। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 33 দাগের প্রশ্নে চলে যাব। তো তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। তো 33 দাগে যে প্রশ্নটা আছে দেখুন, শশাঙ্ক কোন অঞ্চলের রাজা ছিলেন? এখানে আছে দক্ষিণ ভারত, গুজরাট, গৌড় আর মালভূমি। তো এখানে 33 দাগের সঠিক উত্তর কী হবে? তো অবশ্যই আপনারা জানেন গৌড়ের রাজা ছিলেন শশাঙ্ক, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর। প্রাচীন বাংলার প্রথম গুরুত্বপূর্ণ রাজা শশাঙ্কের শাসনামলের সময়, শশাঙ্ক যখন শাসন করেছিলেন সেই শাসনামলের সময় কিন্তু গৌড় রাজ্যের রাজধানী ছিল কিন্তু কনসবর্ণ জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব 34 দাগের এই প্রশ্নে।
চৌত্রিশ দাগের প্রশ্ন দেখব। প্রশ্নটা একটু উপরের দিকে তুললাম। চৌত্রিশ দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে চৌত্রিশ দাগের। শস্য ক্ষেত্রে ডিডিটি স্প্রে করলে কোনটি দূষিত হয়? তো ডিডিটি যদি স্প্রে করা হয় তাহলে এখানে বলছে শুধুমাত্র বাতাস দূষিত হয়, তারপরে বলছে শুধুমাত্র বাতাস ও মাটি দূষিত হয়, শুধুমাত্র বাতাস মাটি জল দূষিত হয়, শুধুমাত্র বাতাস ও জল দূষিত হয়। তো ডিডিটি ব্যবহার করলে কিন্তু এই শুধুমাত্র বাতাস মাটি এবং জল এই তিনটেই কিন্তু দূষিত হয়। এখন এই ডিডিটিটা কী জিনিস? তো ডিডিটির পুরো নাম হচ্ছে ডাইক্লোরো ডাইফেনাইল ট্রাইক্লোরো ইথেন। তো এটা কিন্তু সাধারণত শস্য ক্ষেত্রে স্প্রে করা হয় আগাছানাশক হিসাবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এখানে বাতাস মাটি জল তিনটি কিন্তু দূষিত হয়। আমরা 35 দাগের প্রশ্নে চলে যাবো। 35 দাগের যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা দেখব। 35 দাগের প্রশ্ন আছে ব্রিক্স হলো রাষ্ট্রসমূহের গোষ্ঠী, বণিক সংঘ, রাজনৈতিক দল আর স্বেচ্ছাসেবী গোষ্ঠী। তো এখানে ব্রিক্স কী জিনিস? তো এখানে 35 দাগের সঠিক উত্তর হলো কিন্তু এখানে রাষ্ট্রসমূহের গোষ্ঠী হচ্ছে ব্রিক্স। এর দাগ হবে সঠিক উত্তর। ব্রিক্সের সম্পূর্ণ নাম হচ্ছে, এখানে ব্রিক্স এই বি কথার অর্থ হচ্ছে ব্রাজিল, বি ফর ব্রাজিল, আর ফর রাশিয়া, আর আই ফর ইন্ডিয়া, সি ফর চায়না, এস ফর সাউথ আফ্রিকা। তো ব্রিক্স হলো রাষ্ট্রসমূহের একটা গোষ্ঠী। এর দাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাবো আমরা 36 দাগের এই প্রশ্নে। 36 দাগের যে প্রশ্নটা আছে খুব সুন্দর একটা প্রশ্ন আছে। এখানে বলছে বাদুর রাত্রে পথ নির্দেশ করে যায় কার সাহায্যে? চোখ, নাক, প্রতিধ্বনি ও ঘ্রাণ। তো এখানে বাদুর রাতে পথ নির্দেশন করে যায় কার সাহায্যে? তো এখানে সঠিক উত্তর হবে প্রতিধ্বনির সাহায্যে। সিদ্ধাগ হবে সঠিক উত্তর। এখন বিষয়টা কিভাবে প্রতিধ্বনির সাহায্যে বাদুর এটা করে? তো বলা যায় অ্যাকচুয়াল বাদুর হচ্ছে তারা অতি সনক তরঙ্গ নির্গত করে, যা তাদের দিক নির্ণয়ের সহায়তা হিসেবে কাজ করে। বাদুর অন্ধকারে উঠতে পারে কারণ তারা তাদের গাইড করার জন্য তৈরি করে অতি সনক কম্পনের কারণে। বাদুর দ্বারা উৎপাদিত প্রতিধ্বনি হচ্ছে সোনার এর অনুরূপ, যা একটি প্রতিধ্বনি তৈরি করতে অতিসনক শব্দ ব্যবহার করে। খাদ্য খুঁজে পেতে এবং বাধা এড়াতে তারা কিন্তু ইকোলোকেশন নিয়োগ করে। তারা মানুষের শ্রবণাতীত শব্দ তৈরি করে এবং শোনার ক্ষমতা রাখে। শব্দতরঙ্গ যখন কোনো কিছুর আঘাত করে এবং তারপর ব্যাটে ফিরে আসে, তখন ব্যাট বস্তুটির আকার নৈকট্য নির্ধারণ করতে পারে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই সোনার SONAR এইটা যখন ওরা সৃষ্টি করতে পারে, SONAR, সোনার কথার অর্থ হচ্ছে সাউন্ড নেভিগেশন রেঞ্জিং। আমরা চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্ন আছে 37 দাগের প্রশ্নে। 37 দাগের প্রশ্ন কী আছে আমরা দেখবো। 37 দাগের প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। এবার 37 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। সাধারণ লবণের রাসায়নিক নাম কি? সোডিয়াম ক্লোরাইড, সোডিয়াম ফ্লোরাইড, সোডিয়াম ক্লোরাইড, পটাশিয়াম সায়ানাইড আর পটাশ। তো এখানে 37 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে সাধারণ লবণের রাসায়নিক নাম কি? তো সাধারণ লবণের রাসায়নিক নাম হবে আপনার সোডিয়াম ক্লোরাইড। বিদ্যাগ হবে সঠিক উত্তর। NaCl, এটা হচ্ছে সোডিয়াম ক্লোরাইডের সংকেত। এবার আমরা চলে যাবো পরের প্রশ্নে, 38 দাগের প্রশ্নে। 38 দাগের যে প্রশ্নটা আছে দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? পুরু, দিব্য, অর্জুন আর হর্ষ। তো এখানে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম কি? তো এখানে কৈবর্ত বিদ্রোহের নেতার নাম হচ্ছে দিব্য। বিদ্যাগ হবে সঠিক উত্তর, দিব্য। আমরা 39 দাগের প্রশ্নে চলে যাব। আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন বিখ্যাত ডাক্তার, রাসায়নবিদ, পদার্থবিদ আর গণিতজ্ঞ। তো এখানে 39 দাগের সঠিক উত্তর কী হবে? আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন একজন এখানে ডাক্তার আছে, রসায়নবিদ আছে, পদার্থবিদ আছে আর গণিতজ্ঞ আছে। তো আচার্য প্রফুল্লচন্দ্র রায় ইনি কিন্তু 1861 সালের 10ই আগস্ট বাংলাদেশের খুলনা জেলায় রাতুলি কাঠিপাড়া গ্রামে কিন্তু জন্মগ্রহণ করেন। আর এনার পিতা ছিলেন কিন্তু হরিশ্চন্দ্র রায় এবং মাতা ছিলেন কিন্তু ভুবন মোহিনী দেবী। যে সমস্ত ভারতীয় বিজ্ঞানী দেশের বিজ্ঞান চর্চায় মনোনিবেশ এবং উন্নতি নিরলস প্রচেষ্টা করে গেছেন, তাদের মধ্যে প্রফুল্লচন্দ্র রায় ছিলেন কিন্তু অন্যতম। সহজ সরল এবং সাদাসিধে একজন বৈজ্ঞানিক 1901 সালে প্রতিষ্ঠা করেন বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস। বিজ্ঞান সাধনার পাশাপাশি সমাজের উন্নতির জন্য তিনি নানা পদক্ষেপ নিয়ে গেছেন। আজীবন চেষ্টা করেছিলেন দেশীয় শিল্পের বিকাশ ঘটানোর জন্য। কর্মবিমুখ বাঙালিকে তিনি ব্যবসা করার নানা উপায় দেখিয়ে দিয়েছিলেন। তো এখানে তাহলে প্রফুল্লচন্দ্র রায় এখানে কিন্তু আমি একটা কথা বলেছি, তিনি কিন্তু 1901 সালে প্রফুল্লচন্দ্র রায় 1901 সালে বেঙ্গল কেমিক্যাল অ্যান্ড ফার্মাসিউটিক্যাল ওয়ার্কস রেখেছিলেন। কেমিক্যাল মানে রসায়ন,
তো এখানে কিন্তু এই আচার্য প্রফুল্লচন্দ্র রায় ছিলেন কিন্তু একজন রসায়নবিদ। বিদ্যাগ হবে সঠিক উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো 39 দাগের সঠিক উত্তর হবে বিদ্যাগ। আমরা চলে যাবো 40 দাগের প্রশ্নে। 40 দাগের যে প্রশ্নটা আছে, প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুললাম। 40 দাগের প্রশ্ন দেখব। 40 দাগের প্রশ্ন আছে, মহাবলীপুরম সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন। মহাবলীপুরমের সপ্তরথ মন্দিরের নির্মাতা ছিলেন কে ছিলেন? সপ্তরথ মন্দিরের নির্মাতা। তো আমরা চলে যাবো অপশানে। অপশান দেখব কী কী আছে। তো এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে প্রথম দেখুন, এখানে চোল বংশ আছে, চোল বংশ, তার চালুক্য বংশ, পল্লব বংশ আর পাণ্ডব বংশ। তো এখানে হচ্ছে 40 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে কিন্তু 40 দাগের সঠিক উত্তর হবে কিন্তু এই পল্লব বংশ। সিদ্ধাগ হবে সঠিক উত্তর, পল্লব বংশ। আমরা 41 দাগের প্রশ্নে চলে যাব। 41 দাগের প্রশ্ন কী আছে দেখব, তার জন্য প্রশ্নটা আমরা সামান্য হলেও ওপরে তুলব। তো 41 দাগে যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে, নিচের কোনটি বৈজ্ঞানিক পরিভাষা অ্যাসকারবিক অ্যাসিড? প্রোটিন, শর্করা, ভিটামিন সি আর ভিটামিন ডি। তো অ্যাসকারবিক অ্যাসিড, ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকারবিক অ্যাসিড। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাহলে সিদ্ধাগ হবে সঠিক উত্তর। 42 দাগের প্রশ্ন দেখব। 42 দাগের প্রশ্ন কী আছে? 42 দাগের প্রশ্ন আছে, ভারতের সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থার নাম কি? এখানে যে অপশানগুলো আছে তার মধ্যে সঠিক উত্তর কী হবে? তো এখানে এর সঠিক উত্তর হবে IRDAI। IRDAI হচ্ছে সর্বোচ্চ বিমান নিয়ন্ত্রক সংস্থার নাম। আমরা চলে যাবো 43 দাগের এই প্রশ্নে। তার জন্য প্রশ্নটা একটু উপরের দিকে তুলব। 43 দাগের যে প্রশ্নটা আছে, বাংলা থেকে পর্তুগিজদের কে পুরোপুরিভাবে উৎখাত করেছিলেন? খুব সুন্দর প্রশ্ন কিন্তু। বাংলা থেকে পর্তুগিজদের কে পুরোপুরিভাবে উৎখাত করেছিলেন? এখানে আছে মীর জুমলা, শায়েস্তা খান, মীর কাসিম আর ফয়েজ খান। তো এখানে 43 দাগের সঠিক উত্তরটা আমরা কি পাবো? তো এখানে শায়েস্তা খান কিন্তু এর সঠিক উত্তর। পর্তুগিজদের বাংলা থেকে পর্তুগিজদের একেবারে সম্পূর্ণভাবে উৎখাত করেছিলেন শায়েস্তা খান, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 44 দাগের প্রশ্নে। প্রশ্ন আছে কি দেখব। তো 44 দাগের প্রশ্নটা একটু উপরে তুললাম। 44 দাগের প্রশ্ন আছে, হিন্দু কলেজ কোন সালে প্রতিষ্ঠিত হয়? সুন্দর একটি প্রশ্ন। 1818 সালে, 1817 সালে, 1819 এবং 1820। তো হিন্দু কলেজ প্রতিষ্ঠিত হয় কিন্তু 1817 সালে, অর্থাৎ বিদ্যাগ হবে সঠিক উত্তর। আমরা চলে যাবো 45 দাগের প্রশ্নে। 45 দাগের প্রশ্ন আছে দেখুন, শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন? সুন্দর প্রশ্ন কিন্তু। শিখ সম্প্রদায়ের দশম এবং সর্বশেষ গুরু কে ছিলেন? এখানে আছে গুরু তেগ বাহাদুর, গুরু হরগোবিন্দ, গুরু গোবিন্দ সিং আর গুরু হরকৃষ্ণ। তো এখানে 45 দাগের সঠিক উত্তর কী হবে? তো এখানে 45 দাগের সঠিক উত্তর হবে কিন্তু গুরু গোবিন্দ সিং, অর্থাৎ সিদ্ধাগ হবে সঠিক উত্তর। তিনি কিন্তু দশম এবং সর্বশেষ গুরু এবং উনি কিন্তু মানব গুরু। যেহেতু যদি বলে মানব গুরু তাহলে কিন্তু এটাই দেবে, এবং এখানেই বলেছে দশম এবং সর্বশেষ গুরু, সেটাই হচ্ছে শিখদের হচ্ছে গুরু গোবিন্দ সিং। আর গুরু গোবিন্দ, আর আপনাদের যদি প্রশ্ন করা হয় শিখদের ধর্মগ্রন্থের নাম কি, তাহলে সেটা কিন্তু শিখদের ধর্মগ্রন্থের নাম কি, তাহলে অবশ্যই আপনারা বলতে পারবেন। তো সেটাই কিন্তু এই যে গুরু গোবিন্দ সিং ইনি কিন্তু শেষ বলে গিয়েছিলেন যে এটাই কিন্তু গুরুদের শেষ গুরু, অর্থাৎ মানে মানব গুরু হলে গুরু গোবিন্দ সিং, আর যদি মানব গুরু না হয় তাহলে শিখদের যে ধর্মগ্রন্থ আছে সেই ধর্মগ্রন্থর কিন্তু শেষ গুরু হিসাবে চিহ্নিত করে গিয়েছিলেন, বলে গিয়েছিলেন গুরু গোবিন্দ সিং। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আমরা চলে যাব পরের প্রশ্নে, যে এরকম কিন্তু শর্ট টিপস এবং পিছনে ব্যাখ্যা এরকম কিন্তু আপনি কোথাও পাবেন না, একমাত্র আর এডুকেশন স্কুল আপনাদেরকে দিচ্ছে। আর এডুকেশন স্কুল আপনাদের কথা ভাবে। আমরা চলে যাবো 46 দাগের এই প্রশ্নে। প্রশ্ন আছে, শ্রীরামপুর ত্রয়ী নামে কারা পরিচিত? ক্লাইভ, ওয়াটস আর কেরি, মার্সম্যান, ওয়ার্ড, লালবাল পাল আর হেস্টিংস, কর্নওয়ালিস আর শোর। এখানে কিন্তু সুন্দর একটা প্রশ্ন, শ্রীরামপুর ত্রয়ী, এটা কিন্তু খুব সুন্দর প্রশ্ন। তা শ্রীরামপুর ত্রয়ী ছিল কিন্তু ভারতের 3জন অগ্রগামী ইংরেজ মিশনারিকে দেওয়ার নাম। শ্রীরামপুর ত্রয়ী ছিল কিন্তু ভারতের 3জন অগ্রগামী ইংরেজ মিশনারিকে দেওয়া নাম, যথা উইলিয়াম কেরি 1761 থেকে 1834। উইলিয়াম কেরি ইনি একজন জুতা প্রস্তুতকারক। তারপরে জশুয়া মার্সম্যান 1768 থেকে 1837, ইনি একজন কিন্তু স্কুল শিক্ষক। তাহলে এবং উইলিয়াম ওয়ার্ড ইনি কিন্তু 1769 থেকে 1823 সাল পর্যন্ত ইনি কিন্তু একজন প্রিন্টার। তাহলে কি হলো? জশুয়া মার্সম্যান, অর্থাৎ এখানে দেখতে পাচ্ছেন মার্সম্যান, আর আপনারা হচ্ছে উইলিয়াম কেরিটা প্রথমে, তারপরে জশুয়া মার্সম্যান, আর আছে আপনার উইলিয়াম ওয়ার্ড।
তো এখানে দেখুন উইলিয়াম ওয়ার্ড। তো বিদ্যাক হবে সঠিক উত্তর। খুব সুন্দর একটা প্রশ্ন। করি ছিলেন কে? এই উইলিয়াম কেরি। কেরি ছিলেন কে? তা কেরি ছিলেন কিন্তু একজন জুতো প্রস্তুতকারক। আর জোশুয়া মার্সম্যান ইনি ছিলেন একজন স্কুল টিচার। আর উইলিয়াম ওয়ার্ড ইনি ছিলেন কিন্তু একজন প্রিন্টার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, বিদ্যাক হবে সঠিক উত্তর। শ্রীরামপুর ত্রয়ী এই তিনজনের নাম, কেরি, মার্সম্যান আর ওয়ার্ড। আমরা চলে যাবো পরের প্রশ্নে। 47 দাগের প্রশ্ন। 46 দাগের প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। 47 দাগের প্রশ্ন আমরা একটু উপরের দিকে তুললাম। আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত? ঝাড়খণ্ড, রাজস্থান, আফগানিস্তান আর বিহার। তো আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত? তো 47 দাগের সঠিক উত্তর কী হবে? তো আরাবল্লী রেঞ্জ এটা হলো উত্তর পশ্চিম ভারতের একটি পর্বতশ্রেণী, যা প্রায় 670 কিমি দক্ষিণ পশ্চিম দিকে চলে দিল্লির কাছে থেকে শুরু করে দক্ষিণে হরিয়ানা, রাজস্থানের মধ্য দিয়ে যায় এবং শেষে গুজরাটের আহমেদাবাদে পৌঁছায়। সর্বোচ্চ শিখর হলো আরাবল্লী পর্বতের সর্বোচ্চ শিখর হলো মাউন্ট আবুতে গুরু শিখর। এটা কিন্তু 1722 মিটার উচ্চ এবং ফুটে যদি বলেন তাহলে 5650 ফুট। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তাই এখানে প্রশ্ন বলেছে আরাবল্লী পর্বতমালা কোথায় অবস্থিত? তাহলে 47 দাগের সঠিক উত্তর কী হবে? অবশ্যই আপনাদের বলে দিলাম, সেটা কিন্তু রাজস্থান হবে। বিদ্যাক হবে সঠিক উত্তর, রাজস্থান। যদি এখানে গুজরাট দেওয়া থাকতো তাহলে গুজরাটও হতো, সেক্ষেত্রে কিন্তু রাজস্থান হতো না, রাজস্থান থাকতো না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। চলে যাব 48 দাগের এই প্রশ্নে। প্রশ্ন যেটা আছে সেটা দেখুন, খুব সুন্দর একটা প্রশ্ন আছে। ভারতের দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম লেখো। কৃষ্ণা ও গোদাবরী, ব্রহ্মপুত্র, গঙ্গা, সোন ও চম্বল, নর্মদা ও তাপ্তি। এটা কিন্তু দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম। পশ্চিমের নদীর নাম আপনাকে বলেছে, কখনো পূর্ব নদীর নাম বলে, উত্তর নদীর নাম বলে, এরকম বলে, কিন্তু এখানে বলছে দুটি পশ্চিম অভিমুখী নদীর নাম বলতে বলেছে। তাহলে 48 দাগের সঠিক উত্তর কী হবে? তো আপনাকে সবসময় মনে রাখতে হবে, শুধু দুটি পশ্চিমবাহী নদীর নাম বলেছে পশ্চিমবাহী মুখস্থ করবো তা না, কিন্তু আপনাকে পূর্ববাহী নদীর নাম মুখস্থ করতে হবে, উত্তরবাহী, দক্ষিণবাহী, সববাহী নদীর নাম কিন্তু মুখস্থ করতে হবে, মনে রাখতেও হবে। তাহলে এখানে পশ্চিমবাহী নদীর নাম কী হবে? নর্মদা ও তাপ্তি। দিদাগ হবে সঠিক উত্তর, নর্মদা ও তাপ্তি। আমরা চলে যাবো 49 দাগের এই প্রশ্নে। প্রশ্নটা আমরা একটু উপরের দিকে তুলব। তো 49 দাগের প্রশ্ন আমরা উপরের দিকে তোলার পরে আপনাদের 49 দাগের প্রশ্ন উপরের দিকে তোলার পরে দেখুন এখানে আছে 49 দাগের প্রশ্ন আছে, রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? 25শে অক্টোবর, 24শে অক্টোবর, 5 সেপ্টেম্বর আর 4 জুলাই। তো রাষ্ট্রসংঘ দিবস কবে পালিত হয়? তো 49 দাগের সঠিক উত্তর হবে কিন্তু রাষ্ট্রসংঘ দিবস পালিত হয় কিন্তু আপনার 24শে অক্টোবর। বিদ্যাক হবে সঠিক উত্তর। আমরা 50 দাগের প্রশ্নে চলে যাব। দাক্ষিণাত্যের ক্ষত কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? আকবর, বাবর, ঔরঙ্গজেব এবং শাহজাহান। তো 50 দাগের সঠিক উত্তর কী হবে? তো এর সঠিক উত্তর হবে কিন্তু এই দাক্ষিণাত্যের ক্ষত, এটা হচ্ছে কোন শাসকের মৃত্যুর কারণ হয়েছিল? ঔরঙ্গজেব, অর্থাৎ সিদ্ধাক হবে সঠিক উত্তর।